আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনীর নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জন খালাস। রায় দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত, ইতিবাচকভাবে দেখছে সরকার। দলের অপকর্মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার, আইনমন্ত্রী। নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপাচ্ছে সরকার, অভিযোগ নাহিদের। ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং প্রথম 6 মাসে অর্থনীতি শক্তিশালী করতে ব্যর্থ সরকার, মনে করে সিপিডি। 31 অর্থনৈতিক সূচকের মধ্যে 19টি নিম্নমুখী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে বহুল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে মামলার অন্য 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এ সময় ঢালাওভাবে রায় দেওয়ার সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও আদেশ দেয় আদালতে। দর্শক, হাইকোর্টে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিস্তি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, আলোচিত এই রায়ে আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাজিয়াত। আলোচিত এই মামলায় আপনারা কিছুক্ষণ আগেই ইমদাদুল্লাহ বাবু যে প্রতিবেদন প্রচার করা হলো, তো সেখানে আমরা দেখলাম যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, 4 জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং 10 জনকে খালাস দেওয়া হয়েছে। এবং এই রায় ঘোষণার সময় আদালত কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেই পর্যবেক্ষণগুলোর মধ্যে হয়েছে যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা, এবং তার ক্ষেত্রে আদালত বলেছেন যে তিনি এই যে নুসরাত জাহান রাফি তার যৌন নিপীড়নের পরে তাকে যখন কারাগারে নেওয়া হয় এবং সেই কারাগারে বসেই কিন্তু তিনি এই রাফিকে হত্যার পরিকল্পনা করেন এবং তার যে সহযোগী সেই সহযোগীদেরকে ডেকে নিয়ে সেখানে পরিকল্পনা করেন এবং নির্দেশনা দেন এবং এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সাথে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে সাদাত হোসেন শামীম, যে এর আগে নুসরাত জাহান রাফিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যে তার ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বশবর্তী হয়েই তিনি সরাসরি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। এবং বাকি যে 4 জনকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে তারাও এটার সাথে জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে এবং বাকি 10 জন আসলে তাদের অপরাধ প্রমাণ না হয় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে আদালত আরেকটি কথা বলেছেন যে এই মামলার সবচেয়ে অলঙ্ঘনীয় যে সাক্ষ্য আদালত বিবেচনায় নিয়েছেন সেটি হচ্ছে যে রাফিকে কেরোসিন ঢেলে আগুনে পোড়ানোর পরে তাকে যখন সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়, তখন কিন্তু পথিমধ্যেই তার ভাই তার একটি ভিডিও রেকর্ড করেছিলেন এবং ঢাকায় আসার পরে চিকিৎসকও তার একটি জবানবন্দি রেকর্ড করেন এবং এই জবানবন্দিটাকে আদালত বলেছেন যে এটি একটি অলঙ্ঘনীয় সাক্ষ্য, কারণ মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি কখনোই মিথ্যে কথা বলেন না। এই জায়গাটাকে তিনি বিবেচনায় নিয়েছেন। আরেকটি পর্যবেক্ষণ দিয়েছেন যে তৎকালীন বিচারিক আদালতের যে বিচারক মামুনুর রশিদ, তিনি যে সেন্টেন্স বা সাজা দিয়েছেন এটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ বিচারিক যে ভাবনা, বিচারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলি তিনি বিবেচনায় নেননি। একই সঙ্গে আদালত আরেকটি বিষয় বলেছেন যে সব আসামিরা মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ায় তারা কন্ডেম সেলে ছিলেন
এখন যেহেতু দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে সেই কন্ডেম সেল থেকে সাধারণ সেলে আনার জন্য বলেছে বিচারপতিরা। নাজিয়াত। চিস্তি, আপনাকে ধন্যবাদ। হাইকোর্ট থেকে নুসরাত হত্যা মামলার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আগামীতে দুদেশের সম্পর্ক আরও ইতিবাচক হবে। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। এসব তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। বিএনপি সরকারের 6 মাস পর্যবেক্ষণের পর সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও বৈঠক করছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠক শেষে হাইকমিশনার বলেন, বাংলাদেশকে ছোট মনে করে না তার দেশ। গত কিছুদিন সম্পর্কের যে অবনতি হয়েছিল সেটা কাটিয়ে আগামীতে আরও ইতিবাচক হবে বলে আশা করছেন তিনি। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে বিভিন্ন আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা, এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় আমেরিকা। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে। একই সাথে চীন ও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে জানান প্রতিমন্ত্রী। ওয়েস্ট এনার্জি নিয়ে তো আমাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দলের নাম ভাঙিয়ে যারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। দলকে সংগঠিত করা এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ত্রুটি বিচ্যুতি দূর করে সংগঠনকে এগিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের মিছিলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জিয়া উদ্যান ও আশেপাশের এলাকা। দুঃসময়ে দলের হাল ধরে রাখা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। শত বাধা বিপত্তি পেরিয়ে উনি এগিয়ে গেছেন। সামনের দিনগুলোতেও শত বাধা বিপত্তি পেরিয়েই উনি এগিয়ে যাবেন দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের মাননীয় চেয়ারপারসনের নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন পরীক্ষিত নেতাকর্মীকে ভারপ্রাপ্ত মহাসচিব করেছেন, এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। ত্যাগী নেতার মূল্যায়নের মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে বিএনপি অলওয়েজ ত্যাগী নেতাদের পক্ষে, এবং তার এই মূল্যায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমরা আনন্দিত, গর্বিত এবং আমরা খুশি হয়েছি। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নাম ভাঙিয়ে যারা নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন
আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। বিএনপির সুনাম নষ্ট করতে যেসব ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা জানান তিনি। তারেক রহমান তার নতুন কিছু কর্মসূচি যেটি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, আমরা দলের নেতাকর্মীরা সেই বাস্তবায়নকে আমরা সহযোগিতা করব, আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। ধন্যবাদ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সরকার গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। জুলাই সনদ মানতে বিএনপি বাধ্য, এ কথা জাতীয় সংসদে স্পষ্টভাবে বলা হয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথেষ্ট স্বচ্ছতার সাথে করা হচ্ছে। বিএনপি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিগত সরকারের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সরকারের 180 দিনের ব্যর্থতার বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এই সময় 11 দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি গণ আন্দোলনে হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার বিশ্লেষণ শিরোনামে সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় সরকার পুরনো স্বৈরাচারী কায়দায় ফিরে যাচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। এ সময় বিএনপি সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকার 180 দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতি সহ মোটা দাগে 29টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সামনে 11 দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আহ্বানে গুরুত্ব না দিলে দেশ জুড়ে ব্যাপক গণ আন্দোলন করা হবে। প্রেস ব্রিফিং থেকে আমরা মূলত সরকারের বর্তমান। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকারের 6 মাসে অর্থনীতি পুনরুদ্ধারের ধারা যতটা বেগবান হওয়া দরকার ছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সেই সাথে অনেক ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না বলে মনে করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে বর্তমান সরকারের প্রথম 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংলাপে এসব কথা বলেন তিনি। 6 মাসে 31টি অর্থনৈতিক সূচকের মধ্যে 19টিতে অবনমন বলছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। 6 মাসে 95টি কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 62,000 মানুষ। আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত নেয় এবং সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মানীয় ফেলো। অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ ছিল সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এবং একই রকমভাবে এই ইসলামী ব্যাংককে তার মালিকদের কাছে ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে ইতিবাচক বলে আমরা মনে করি। এবং বাংলাদেশ ব্যাংককে যে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 226 সেইটার অধীনে 5টি
ও ব্যাংকিং প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে ঠিক বলে আমরা মনে করি। ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। গ্রামীণ অন্যান্য ইস্যু রয়েছে, তবে সবচেয়ে ইতিবাচকের দিক হলো যে সরকার 10,000 টাকা পর্যন্ত কৃষকের যে ঋণ ছিল এটাকে মাফ করে দিয়েছে। এটাকে আমরা ইতিবাচক বলে মনে করি। রাজধানী যাত্রাবাড়ি থেকে পুলিশের লুট হওয়া সহ 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। তিনি জানান, ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলের ভাই সজীব সহ 5 জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ড্যামরায় গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী গ্যান্ডারিয়ায় একটি বাসায় অভিযান চালিয়ে 4টি অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। গত 2 মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনা তদন্তের অভিযান থেকে ধাপে ধাপে এ পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 4টি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র। এই চক্রের মূল হোতা অটো সজলকে 18 জুন গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত এই চক্রে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের সবার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। সজীব সহ আজকে যারা 6 জন অ্যারেস্ট হয়েছে, এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সজীবের বিরুদ্ধেও মামলা আছে, ইমরানের বিরুদ্ধে মামলা আছে। গত 2 মাসে আমরা ডিএমপির পক্ষ থেকে প্রায় 16টি অস্ত্র উদ্ধার করেছি। এটি ধারাবাহিক প্রক্রিয়া। যেখানেই এ ধরনের কোনো অবৈধ অস্ত্র ব্যবহার হবে, সেটি যে কোনো কাজেই হোক না কেন, আমরা সেগুলো উদ্ধার করব এবং যদি কারো সম্পৃক্ত পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করব। যুগের পর যুগ ধরে জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা পশ্চিম রামকৃষ্ণপুর কল্যাণপুর রাস্তার বেহাল অবস্থা। ভাঙাচোরা আর কাদায় ভরা কাঁচা সড়ক দিয়ে চলাচলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। দিনের আলোতে কষ্ট করে চলাচল করলেও সন্ধ্যা নামলেই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জনপদ। অবিলম্বে পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসী। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। এটি জয়পুরহাটের রামকৃষ্ণপুর কল্যাণপুর সড়ক। কয়েক বছর ধরে এভাবেই চলাচল করছে গ্রামবাসী। নেই সংস্কারের কোনো উদ্যোগ। এই অঞ্চলে মানুষের যাতায়াতের এটাই একমাত্র সড়ক। কোথাও হাঁটু সমান কাদা, কোথাও গভীর খানাখন্দে তৈরি হয়েছে মৃত্যুফাত। বছরে প্রায় পুরো সময়ই চলাচলে অনুপযোগী থাকে সড়কটি। রাস্তা হয় বেহাল অবস্থা, আবার ছেলেমেয়েরা স্কুলে যায়, স্কুলে যাতায়াতের অসুবিধা অনেক। ছোটকালতে দেখেছি যে রাস্তায় এরকম কাদাই। একটা প্রেগনেন্ট মহিলা, তার একটা যখন ডেঞ্জার পিরিয়ড চলে তখন পর্যন্ত আমরা যাতায়াত করতে এতটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। ফসল নিয়ে যাবেন, বৃষ্টি হলে আর কেউ আসে না। আমার সরকারের কাছে দাবি যেন রাস্তাটা তাড়াতাড়ি হয়। দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে আমরা এই রাস্তাটি প্রজেক্ট প্রোগ্রাম তৈরি করে প্রাক্কলন তৈরি করে পিডি বরাবর প্রেরণ করা হয়েছে। ডিবিবি অনুমোদন হলেই এই রাস্তাটি অচিরেই হবে। আমি সরকার বাহাদুরকে অনুরোধ জানাবো। উপজেলা প্রকৌশলী বলছেন, সড়কটির সংস্কারে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। জয়পুরহাট প্রকল্প থেকে এটা স্কিম অনুমোদনের জন্য জেলা এবং উপজেলা পর্যায় থেকে ঢাকা হেডকোয়ার্টারে আমরা পাঠিয়ে দিয়েছি। আশা করছি ডিপিপি অনুমোদন হয়ে গেলেই দ্রুত কাজটা সম্পন্ন হবে। সড়ক নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফুলকপির আগাম বীজতলা তৈরিতে ব্যস্ত কুড়িগ্রামের কৃষকরা। ইতিমধ্যে বীজ ও চারা রোপণ শুরু হলেও বীজের অতিরিক্ত দাম এবং সারের তীব্র সংকটে দিশেহারা চাষিরা। কাঙ্ক্ষিত ফলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংকট নিরসনে সরকারি সহযোগিতার দাবি তাদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চলতি রবি মৌসুমে কুড়িগ্রাম জেলায় 750 হেক্টর জমিতে আগাম ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মাঠে বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চারা রোপণ করছি, সামনে বপন করব। সবজি মূলত এই কপি চাষ ব্যয়বহুল, অনেক বেশি পাই। ওয়ার জন্য আমরা পলিথিন দিয়ে ঢাকিয়ে রাখছি। ফুলকপির পাশাপাশি আগাম ঝিঙ্গা, বেগুন, করলা, লাউ ও বিভিন্ন শাক আবাদ করেও লাভবান হচ্ছেন কৃষকরা। তবে বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা চাষিদের। বর্তমান তো সারের এবং ওষুধের দাম অনেক পরিমাণে বেশি। এবং ইনলেট খরচ বেশি হলেও করি যেন পয়সাটা টাটকা পাওয়া যায়।
কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে জেলা পর্যায়ে কৃষি বিভাগ তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছে, যেন তাদের এই আগাম সবজি উৎপাদনের ক্ষেত্রে তারা যেন আরো লাভবান হতে পারে। সংকট নিরসনে দ্রুত সরকারি সহায়তার দাবি চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সব ব্যস্ততা ভুলে উৎসব করছেন যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা আর স্বাস্থ্যকর খাবারের সমন্বয়ে কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে সপ্তাহব্যাপী স্পোর্টস, কালচারাল উইক ও হেলদি ফুড ফেস্টিভ্যাল। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন শাম্মী ইসলাম। পড়ালেখার পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শহরের পুলের হাটে কলেজ অডিটোরিয়ামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর 2 আসনের সংসদ সদস্য ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ। উদ্বোধন ঘোষণা করেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর ইমদাদুল হক। क्रिकेट, इंडोर, वॉलीबॉल और बैडमिंटने जमे उठे प्रतियोगिता। हमें बहुत अच्छा लगा है एडजस्टमेंट फॉर अस बिटवीन द हेक्टिक सिलेबस ऑफ दिस मेडिकल कॉलेज যে আমরা উইনার হব ইনশাআল্লাহ এন্ড আমরা উইনারও হয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসম্মত খাবার খুবই গুরুত্বপূর্ণ। Be a complete human being. Doctors need to be complete human being. You just can't see patients, go home and eat and sleep. You need to have a balanced life. আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অন্যান্য মেডিকেল কলেজ থেকে সবসময় এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সঞ্জয় সাহা। 4টা মেডিকেল কলেজ আছে আমাদের, তাদের থেকে অবশ্যই এক ধাপ এগিয়ে থাকতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব সাংস্কৃতিক প্রতিফলন এমন আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলবে বলে মনে করেন ডাক্তার ইমদাদুল হক। এই কালচারাল অনুষ্ঠানটা সুন্দর হোক, আমাদের টিচাররা, আমাদের স্টুডেন্টরা উপভোগ করুক। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে আরো সুস্থ করে তুলবে বলে প্রত্যাশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিনের রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রেস্তোরাঁয় কাজ করতেন। এই ঘটনায় আরেক কর্মী আহত হয়। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। ব্রুকলিনের রকওয়ে এভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় দিবাগত রাত 12টার পর এক বন্দুকধারী গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 44 বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় আর 39 বছর বয়সী আরেক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পায়। দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে 44 বছর বয়সী ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত 39 বছর বয়সী ব্যক্তির অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ, তবে কি কারণে গুলি চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি আদায়ের বিধান রেখে একটি খসড়া আইনে ধারা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আগের বৈঠকে বিলম্বিত হওয়া আইনের 3য় ধারাটি পর্যালোচনার পর অনুমোদন দিয়েছেন সদস্যরা। এদিকে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হল ইরানের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করে দেওয়া। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েকদিনের নিবিড় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই শুল্কের পরিমাণ ওয়াশিংটনের আরোপিত নতুন শুল্কের সমপরিমাণ হবে। আর জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার $20 বিলিয়ন মূল্যের পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেন, যা কানাডার মোট রপ্তানি 5.5%।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের টিনপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত আলামিন সৈকত ভৈরবপুর আড়াই ব্যাপারী বাড়ির মরহুম জসিম মিয়ার ছেলে। ভৈরব থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, টিনপট্টি এলাকার গোপাল জিও মন্দিরের সামনে ধারালো অস্ত্র দিয়ে আলামিন সৈকতকে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। খেলার খবর। দুর্দান্ত জয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বার্সেলোনায়। এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেন রাফিনিয়াও ও ফেরমিন লোপেস, আর অভিষেক ম্যাচে গোল পান করিম আদেয়েমি। প্রতিপক্ষের মাঠে ১৪ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করার সময় আর অ্যাসিস্ট থেকে লিগে বার্সার জার্সিতে প্রথম গোল পান করেন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে অভিষেকে বাজিমাত করেন অ্যান্থনি গর্ডন। তার ২ অ্যাসিস্ট থেকে রাফিনিয়া ও ফেরমিন গোল করেন। শেষ দিকে ফেরমিন জোড়া গোল পূর্ণ করলে ৫-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। ফরাসি লিগ ওয়ানে শুরুটা ভালো হলো না প্যারিস সেন্ট জার্মেই পিএসজির। নতুন মৌসুমের প্রথম ম্যাচে রেনের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লুইসে এনরিকের দল। নিজেদের মাঠে বর্তমান লিগ জয়ীদের বিপক্ষে দুর্দান্ত শুরু করে রেনে। ম্যাচে ৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত গোলে স্বাগতিকদের এগিয়ে নেন সেবাস্টিয়ান শিমানস্কি। ৩৮ মিনিটে এস্তেবান লেপল ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে চমক দেখা নতুন সার্ডিং ফেরান তোরেস। স্প্যানিশ ফরওয়ার্ডদের চমৎকার গোলে জোড়া গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস। রায় দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত, ইতিবাচকভাবে দেখছে সরকার। দলের অপকর্মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার, আইনমন্ত্রী। নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপাচ্ছে সরকার, অভিযোগ নাহিদের। ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং প্রথম ৬ মাসে অর্থনীতি শক্তিশালী করতে ব্যর্থ সরকার, মনে করে সিপিডি। ৩১ অর্থনৈতিক সূচকের মধ্যে ১৯টি নিম্নমুখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।